আজকে খুব মজা হলো। আর সকালবেলা আসছি যখন দলে দলে, তোরা চেক কর, আমি বলছি শুধু কানটা চালু রাখ। দলে দলে তোদের বয়সী লয়াররা কালো জ্যাকেট পরে বাস থেকে নামছে, কেউ বাইকে করে আসছে, কেউ হেঁটে আসছে। হেঁটে এসে আমাদের এই ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে, আলিপুরের পুলিশ কোর্টে আর ওই আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে সব ঢুকছে। আর ঠিক সেই সময় একটা বিরাট বড় C4 টয়োটা নিয়ে তোদের বয়সী একটা জাজ নীলবাতি লাগিয়ে যাচ্ছে। আমি ভাবলাম বয়স্ক হবে বোধহয় বা এজেড হবে, কিন্তু দেখা গেল যে একেবারে কার ভাস্বতীর বয়সী হবে কি তো লাবণীর বয়সী হবে, তোদের বয়সী মানে কত ম্যাক্সিমাম 37 35 না, মানে ওকে দেখে মনে হচ্ছে, মানে আমি বলছি ও যে জাজ, মানে জাজ হিসেবে আজকের এই অ্যাচিভমেন্টটা ওর দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ওই মানে 34-35 এইরকম বয়স হবে, কি খুব বেশি হলো 37। গাড়ি ক্রস তোলা ছিল, আমার গাড়ি ক্রস করছে, সিগন্যালে দাঁড়িয়ে আছে। তো সেখানে দেখে আমি ভাবছিলাম যে তোদের সঙ্গে মানে এই যে যারা বাইকে করে ঢুকলো, বাসে করে নামলো, হেঁটে হেঁটে ঢুকলো, এত মেয়ে বা ছেলে, তাদের সঙ্গে ওই ফেরারি গাড়িতে যে বসেছিল, এই ফেরারি বলছি টয়োটা গাড়িতে, ওই টয়োটা গাড়িতে যে বসেছিল তার পার্থক্যটা কোথায় গেল? হাসছিস, পার্থক্যটা কোথায়? ও হয়তো সুরেন্দ্রনাথ কলেজ বা যোগেশ কলেজ বা কোন একটা চারুচন্দ্র কলেজ থেকেই পাস করেছে। তাহলে ওই দেখ, ওই তো ওদেরই গেছে। তাহলে তুই দেরি করছিস কেন? তোর দেরি কেন? সে 2022-এর ব্যাচ, তোদের কত বছরের ব্যাচ? হ্যাঁ, তাহলে 21-এর ব্যাচ পাস করে 22-এ পরীক্ষা দিয়েছে, মেরে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তো 22-এ লাস্ট পরীক্ষা হয়েছিল, দেখলি? দেখ এখন ভাস্বতীর জ্ঞান, তাহলে ভাস্বতীরই বলছি যা ও কোর্টে আছে, সুরেন্দ্রনাথ পেনি কোর্টে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরই বন্ধু জাজ হয়ে গেছে, তুই এখনো উকিল। হ্যাঁ, কি ব্যাচেলর না ভগবান না কি বলতে যাচ্ছে? হ্যাঁ, তোর ব্যাচমেট, কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে তফাৎটা কোথায়। হ্যালো, बाद में फोन कीजिए, अभी क्लास में। এই পার্থক্যটা কেউ বলতে পারবি তোরা? যে আমরা মানে এই যারা এখনো, তোরা ক্লাসে আছিস, তোরা প্রিপারেশন নিচ্ছিস, তোদের হয়ে যাবে সেটা বড় কথা নয়, তোরা পেয়ে যাবি সেটাও বড় কথা নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে আজকে যে হাজারে হাজারে তোদের বয়সী লয়ার, তোদের থেকে এজেড লয়াররা, ছেলে মেয়ে সবাই সেশন কোর্টে ঢুকছে বা এই কালীপুর কোর্টে ঢুকছে, এই ডিস্ট্রিক্ট কোর্টে ঢুকছে। আর যে আজকে অত সুন্দর টয়োটা গাড়ি করে যাচ্ছে, গ্ল্যামার আলাদা, লেভেল আলাদা, তার মানে বুঝতে পারছিস? হ্যাঁ, প্রেস্টিজটা। তাহলে তোদের সঙ্গে তাদের পার্থক্য কি? তারা কি 10 বছরের ল কোর্স করেছিল, না অন্য কোনো বিদেশ থেকে ল পড়ে এসেছিল? হ্যাঁ, তো তোর ব্যাচমেটই হয়ে গেছে। তাহলে তফাৎটা কোথায় রে লাবণী? বল, একটু বল শুনি। হ্যাঁ ভাস্বতী, কেন তফাৎটা কোথায়? তোকে কি কেউ মাথা দিবি দিয়েছে খাটতে হবে না, পড়তে হবে না? ও খেটেছে পড়েছে হয়ে গেছে, তাহলে বাকিরাও এটা বলে তো, তুই যেমন বুঝিস। তা বাকিগুলো খাটছে না নাকি? কি মনে হচ্ছে যে বাকি আর কেউ খাটছে না, ওই একা খেটেছিল? জয় বাবা মহাদেব না জয় বাবা কিছু মহাদেব কি ছিল? ঈশ্বর দত্ত শক্তি ছিল। কালকে কি বলছিলাম ক্লাসে, বুঝতে পেরেছিস? এবার কালকে ভাস্বতী ক্লাস করবি না, আমরা বিরাট একটা ভাইটাল জিনিস আলোচনা করব। হ্যাঁ, সে তোর বাবা ফোন করলো, কিন্তু কি আমরা বললাম যে খাটছিস সবাই, কিন্তু ডিফারেন্স তৈরি করছিস কারা কারা। এই ডিফারেন্স তৈরি করার জায়গাটাই কিন্তু আসলে মাইলেজ দেবে। ওই যে গাড়িতে বসে আছে টয়োটা গাড়িতে, ওর সঙ্গে কিন্তু দেখবি এখনো কোর্টে প্র্যাকটিস করছে তারা অনেকেই আছে যারা পরীক্ষায় বসছে, তাই তো রে? হ্যাঁ, তাহলে তারা বসেছিল নিশ্চয়ই, তারা এখনো কোর্টেই প্র্যাকটিস করছে, আর ও জাজ হয়ে বেরিয়ে গেল। কি করলো? শুধু খাটলো, বাকিটা খাটেনি। তোরা খাটছিস না।
কেউ কি জাজের পরীক্ষা দেওয়ার আগে না খেটে গেছে? কেউ কেউ গেছে, যেটা আমি কালকে বলছিলাম যে ওই পরীক্ষার খাতায় দাগ দেবে, ভগবানকে স্মরণ করে দৈববাণী শুনবে, এ বি সি দাগ দিয়ে দিয়ে আসবে, যেটা কালকে তুই খুব হাসছিলি যে কেউ শুনবে যে ওই মহাদেব বাবা, লোকনাথ সন্তোষী না, হয় না তো ওই রকম কিছু প্যাটার্ন তো থাকবে, কিন্তু সবাই তো ওরকম প্যাটার্ন থাকবে না যে ভগবানকে ডেকে পরীক্ষা দিয়ে দাগ দিয়ে এবিসিডি করে আর মানে প্রিলিমস ক্লিয়ার করে বেরিয়ে যাবে, এরকম কি সবাই হয়? হয় না তো। তাহলে বাকিরা তো পড়াশোনা করে, তাহলে সেই যারা পড়াশোনা করে তাদের সঙ্গে বাকিরাও যে পড়াশোনা করে তাদের তফাৎটা কোথায়? বল কি কোথায় তফাৎটা? হচ্ছে কালকে যেমন ও বললো যে আমাকে স্যার সব এসেগুলো স্কুল মিটিং করে দিয়ে দিন, আমাকে সব এসেগুলো লিখে দিয়ে দিন, আমি ওখানটা মুখস্থ করে চলে যাবো। আমাকে খাইটে মুখস্থ মানে রেডি করতে হবে, এসে তার থেকে মুখস্থ করবো। এইখানে তফাৎ যে আমরা নিজেরা এসে তৈরি করব, আমরা নিজেরা টপিক রেডি করব, না একটা বাজারের বই কিনে বা একটা স্যারের দেওয়া নোট মুখস্থ করবো। আমি যদি একটা নোট দিয়ে দিই, তোরা সবাই মুখস্থ করবি, করে সবাই লিখবি, সবাই লিখলে কি হবে? দিনের শেষে যেটা হবে সেটা হচ্ছে যে সবার উত্তরই এক, পরীক্ষক বুঝে যাবে যে এটা বাজারের কলেজ থেকে কেনা বই, বা তোদের একটা কলেজ থেকে কেনা বই থেকে উত্তর, বা একটা স্যারের লিখে দেওয়া উত্তর, সেই উত্তরটা সবাই তোরা টোটো মেরেছিস, মেরে লিখে দিয়ে গেছিস বা লিখেছিস। তাহলে তোর ওর 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 এই ক্লাসের সবার উত্তরের সঙ্গে কি সেটা আলাদা হবে? একই হবে। তাহলে তোর খাতার সঙ্গে আর বাকিদের খাতার যদি তফাৎ না হয়, তাহলে তুই যদি 7 পাস, তাহলে বাকিরাও 7 পাবে। তাহলে 8টা কে পাবে? 8টা কে পাবে রে? 8টা সেই পাবে যে নিজে থেকে লিখবে। যে নিজে থেকে লিখবে তাকে নিজে থেকে কোশ্চেন আনসার গুলোকে আগে প্রিপেয়ার করতে হবে, সেটা প্রিপেয়ার করতে হবে। নিজের লেখা না লিখে যদি অপরের লেখাকে কপি করে খাতায় লিখে দিস, তাহলে কি হবে? আর তোরা শুধু কি করছিস না, অপরের কপি করা বই থেকে মুখস্থ করে ঝাড়া লিখে দিয়ে ভাবছিস যে দেখ বেয়ার একটা মুখস্থ করতে হবে, বেয়ার একটা তোরা মুখস্থ করেছিস, বেয়ার এক মুখস্থ করাতেই লাভ, অতএব বেয়ার এক মুখস্থ করে তোরা প্রিলিমসটা পাস করতে পারবি। কিন্তু প্রিলিমস এর বাইরে মেইনসটা কি তোরা পারবি ওই বেয়ার একটা শুধু মুখস্থ করে, না কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করলে? কালকে দিব্যেন্দু খাতা দিয়ে এসছে হাতের লেখা দেখে, আমি ওকে বললাম তোর যে এই হাতের লেখা ছিলি, এই হাতের লেখা দেখে কোনো পরীক্ষক খাতাটা দেখতেই চাইবে না। তাহলে যার হাতের লেখা ঝরঝরে তত্তরে পরিষ্কার ঝকঝকে চকচকে, সুন্দর হ্যান্ডরাইটিং, সুন্দর প্যারা মেকিং, সুন্দর স্টার্টিং, ইন্ট্রোডাকশন সুন্দর, তার খাতাটাতে 10-এ 7 দেবে? না যার একটা পেটোয়া হাতের লেখা, টানা হাতের লেখা, পড়তে কষ্ট হয়, কোনো গোছানো নেই, আলাদা করে লেখার কোনো স্টাইল নেই, কোনো প্যারা চেঞ্জ নেই, ইন্ট্রোডাকশনে পাঞ্চ নেই, তার খাতায় নাম্বার দেবে? বল, তুই এই যে খাতা লিখেছিস, তোর খাতা থেকে পিয়ালির খাতা আলাদা। পিয়ালি একটু নিট এন্ড ক্লিন লিখেছে, একটু পরিষ্কার লিখেছে, আবার তোর থেকে ওর খাতা আরো জঘন্য, এ তো এখনো খাতাই জমা দেয়নি। তুই খাতা জমা দিয়েছে? কালকে দিবি। সেটা তো লাস্ট তো বিএনএসএস এর স্যারের কোশ্চেন, আর একটা যে প্লে গুলো ছিল, হ্যাঁ, আর যেটা ল এর কোশ্চেন আনসার 3টে সেট ওরা জমা দিয়ে দিবে, সেই কোশ্চেন গুলো প্লে দিয়েছিল না, প্রি থেকে দিয়েছিল না, প্রি থেকে দিয়েছিল না, প্রি থেকে দিয়েছিল, আর বিএনএসএস থেকে দিল। আগের দিনের ক্লাসে দিব্যেন্দু দুটো সেট জমা করে দিল, একটা বিএনএসএস এর উপর লিখতে দিয়েছিল, আর একটা প্রির উপর লিখতে দিয়েছিল। সেই কোশ্চেনের আনসার পিয়ালি জমা দিয়ে দিয়েছে, সপ্ততি জমা দিয়ে, ভাস্বতী জমা দিয়েছে, স্যার খাতা নিয়ে চলে গেল। আমরা প্রীতি না প্রীতি দেয়নি, আর তুই দিসনি বলে কোশ্চেন গুলো নিয়ে নিজেরা লিখে উত্তরগুলো, হাতের লেখাটাকে ভালো করবি, হাতের লেখা যেন নিট এন্ড ক্লিন হয়, ঝরঝরে হয়, ফাঁকা ফাঁকা হয়। হাতের লেখার থেকে ইন্ট্রোডাকশনে যেন পাঞ্চিংটা ভালো থাকে, কোশ্চেনটা যেন সাজানো ভালো থাকে। যদি কোশ্চেনটা লেখার মধ্যে কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ পায়, বা কলেজ স্ট্রিট থেকে একটা কিনে আনা বই থেকে টোকো মারা হয়, তাহলে এক একটা জাজমেন্টের এক এক রকম জাজের এক এক রকম পারসেপশন। তোর তাহলে পারসেপশনটা আমি জানতে পারবো কি করে? তুই তো কারোর না কারোর ছাপা জিনিস লিখে দিয়েছিস, তাই তো? তাহলে তোরা ঝেপে লিখবি না নিজের থেকে লিখবি? কত পেলিলে লাভ হবি বল? সেই জন্য তোদের বারবার বলছি যে এই যে এখানে এসে তো ঘুমিয়ে পড়েছিস, বলবি এখানে না ঘুমিয়ে পড়ে কালকের ইউনিফর্ম সিভিল কোডটা লিখে ফেলতে পারতিস। লেখা হয়ে গেছে ইউনিফর্ম সিভিল কোডটা?
আচ্ছা, আর ওই জাজমেন্ট গুলো পুরো পড়া হয়ে গেছে? যে জাজমেন্ট গুলো দিলাম কিছুটা হয়েছে, কোনটা হয়েছে? যেগুলো ওই এ করে দিয়েছি ওইটা, না যে লিস্টটা পিডিএফ এ দিয়েছি ওইটা? আগে অনেক জাজমেন্ট তো দেওয়া আছে যেগুলো কারেন্ট জাজমেন্ট, ওগুলো তো খাতা কথা, ওগুলো হয়ে গেছে? হয়ে গেছে, কালকে ধরবো তো, কালকে তাহলে ওই জাজমেন্ট গুলো ধরবো, আর রিসেন্ট জাজমেন্ট গুলো ওইগুলো, আর হচ্ছে এইগুলো ধরবো। কোনগুলো? এই যেটা একবারে লিস্টটা দিয়েছি। হ্যাঁ, সিমলা অ্যাক্ট হয়ে গেছে, সিমলা প্যাক্ট, সিমলা প্যাক্ট এখনো হয়নি, জাজমেন্ট গুলো হয়নি, রিসেন্ট হয়নি, পুরনো হয়নি, কি মানে এই কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করছিস না? আচ্ছা, তোরা কি শুধু ওই পশ্চিমবঙ্গে পিওয়াই কিউটাই করবি, না বাকিগুলো করবি? যেগুলো আমি কালকে বললাম, আমি কি চারটে পাঁচটা করে কোশ্চেন আলাদা করে দিয়ে দেবো, স্যারেরা যা দিচ্ছে তার থেকেও বাইরে করে, নাকি স্যারেরা যেরকম দিচ্ছে ওইটাই শুধু করবি? হ্যাঁ, আমি বলতে চাইছি, এই যেমন আমাদের কালকে ডব্লিউবিজির জয়েন্ট হলো, ডব্লিউবিজির জয়েন্টে কোশ্চেন এসছে তামিলনাড়ু, পিএসসি বা কেরালা, ঝাড়খণ্ড, রাজস্থান, তারপরে তোর উত্তরপ্রদেশ, তারপরে তোর আমাদের নিট, এই সমস্ত পরীক্ষার রিপিট কোশ্চেন হয়েছে। তাহলে আমরা জয়েন্ট করছি মনে কর জি ইঞ্জিনিয়ারিং মেন, তাহলে আমরা শুধু জি ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ার করবো, না বাকি প্রিভিয়াস ইয়ার করবো? সেটা কতটা ভলিউম মাথায় আছে? কত বিরাট হিউজ ভলিউম হবে? লিখবি? কোশ্চেন গুলো দিয়ে দেবো আজকে টপ টপ করে এখান থেকে। লিখবি না? তুই কি করবি? জুডিশিয়ালের পরীক্ষা তো অনেক রকম, অনেক জায়গায় হয়, সব জায়গায় সব রকম কোশ্চেন কিরকম হবে? মানে আমার কাছে কথা হচ্ছে, তুই মরে যাবি বলছিস, রেডি করা সম্ভব নয় বলছিস, আমি মেনে নিলাম। তুই কি চাইছিস না টয়োটা গাড়িটা চড়তে? ম্যাটার ওটাই করে। আচ্ছা, এই পৃথিবী ভারতবর্ষে বেকার কত রে? প্রচুর তো। তোকে কে দায় ঠেকেছে তোকে জাজ বানানোর জন্য? কার দায় ঠেকেছে? পিএসসির দায় ঠেকেছে? ভারতবর্ষের দায় ঠেকেছে? কার দায় ঠেকেছে? তার কারোর দায় ঠেকেছে। তাহলে আমি যখন জাজ মানে তুই যদি একটা লোককে রাখিস, তুই কি কি দেখে নিবি? আয় যা যা কিছু দেখে নেওয়া যায় দেখে নিবি তো, তবে তো দুটো পয়সা দিবি। দুটো পয়সা দেবার আগে তার একদম নারী নক্ষত্র যেচে পিসে তবে তো নিবি। তোকে যখন কেউ নিয়ে অত বড় পোস্টে একটা জায়গায় তুলবে, সে কেন নেবে না? ব্যাপারটা আমি ওই যে কালকে বললাম, টপ হতে চাইলে, টপার হতে চাইলে সেই লেভেলে প্রিপারেশন কর, টপার থেকে নিচে থাকবি। আর টপারেরও আগে যেতে চা, নিজেকে এমন জায়গায় নিয়ে যা যেখান থেকে আমাকে কেউ টপাতে পারবে। এই যে তোর মধ্যে অনীহা, যে স্যার এত এত এত, এই এতটাকে যেদিন ভালোবাসবি সেদিন দেখবি আর তোকে কেউ ঢুকতে পারবে না। তোর মধ্যে এই আলস্যটাকে প্লিজ কাটিয়ে ফেল, তোকে মানে আনবিটেবল, তুই তখন ডিসপোজেবল থাকবি না। ব্যাপারটা বুঝতে পারছিস? ফ্রিলি নিয়ে টেনশন হচ্ছে, আবার তুই অপশনাল কম্পালসারি মেন্স সব উড়িয়ে দিবি বলছিস? কেন ফ্রিলি ক্র্যাক করতে পারবি না? এটা কেন? কি প্রবলেমটা কি? ফ্রিলি ক্র্যাক না করতে পারবি? আজকে কত পেয়েছিস বল? কত পেয়েছিস? 58-90 তে। ভালো, 50% এসছে, আগের দিনের থেকে উঠেছে, মানে পাস মার্ক নয়, তবে মোটামুটি বলো। এবার পড়তে পারিনি, তুই আমাকে একটা কথা বল, খুব যুক্তিযুক্ত কথা বলছি, ভাস্বতী কিছু মনে করিস না। তুই একদিন পড়তে না পারলে পরীক্ষা ড্যাম্প হয়ে যাবে? এই লেভেলের প্রিপারেশন মানে না। আমার কাছে কথা হচ্ছে, রিভিশনের জায়গায় আমরা যাব, তবে পড়াশোনা আমার মনে থাকবে। তুই একটা মনে কর, জুডিশিয়ালের পরীক্ষার আগের রাত্রে কত রিভিশন দিবি? লাউডলি কতটা রিভিশন দিতে সম্ভব? হ্যাঁ, তাহলে আমি যদি আগের রাত্রে না পড়ি, বা একদিন না পড়ি, বা এক সপ্তাহ না পড়ি, আমি সব ভুলে যাবো, পরীক্ষায় গোল করে আসবো? এটা আমার প্রিপেয়ারনেস? বিরাট কোহলি যদি 1 মাস অনুষ্কাকে নিয়ে বেড়াতে যায়,
তাহলে কি এসে আর বিরাট কোহলি খেলবে না? সচিন তেন্ডুলকর যদি এক মাস ফ্যামিলিকে নিয়ে ট্যুর করতে আসে, এসে খেলবে না? বা জাজ বেড়াতে চলে গেছে 2 মাস ছুটিতে, এসে সব ভুলে গেছে, দাঁড়াও পড়ি টড়ি আবার আমি বসবো, এবারে তবে হবে, হয় না তো? তা তোরা কি হতে চলেছিস? সেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ব্যাটে জাজ হতে চাইছিস তো? জাজ আবার ভুলে যায়, ভুলে যাওয়ার জন্য পরীক্ষা খারাপ হয়, এই লেভেলটা থাকে জাজেদের। মানে যে তুই তো আগামী দিনে জাজ, মানে 6 মাস পরে 1 বছর পরে তো জাজ, 6 মাস 1 বছর পরে জাজ হয়ে তুই যদি এরকম ভুলে যাস এক রাত্রি না পড়লে, তাহলে কি রোজ পড়ে রোজ কোটে যাবি? রোজ পড়ে রোজ কোটে যাবি? তাহলে এই যে ও বলছে স্যার আগের রাত্রে ভালো রিভিশন দিতে পারিনি বা 1 সপ্তাহ রিভিশন দিতে পারিনি, তার জন্য কারোর পরীক্ষা খারাপ হয়? 1 সপ্তাহ পড়বো না, পরীক্ষা দেবো, তাও ফাটবে, তবেই তো আমার লেভেল। আমি ওই যে বললাম না, স্বয়ং সম্পূর্ণ সিদ্ধ, ওই জায়গাটায় যেখান থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমাকে পরীক্ষার জন্য ফেলে দাও, আমি ফাটিয়ে দিয়ে চলে আসবো বাকিদের। বিরাট কোহলি 1 সপ্তাহ না খেলেও মাঠে নামলে ফাটিয়ে দেবে, একটু ওয়ার্ম আপ করে দেবে, আর সে একদম বিরাট বোলার না হলে মোটামুটি 100 করে দেবে, তাই তো রে? তো এই সমস্ত সামান্য, তোকে যখন আমরা সুপ্রিম কোর্টে যেতে বলছি না, হায়ার জুডিশিয়ালেও যেতে বলছি না, লোয়ার জুডিশিয়ালের এটা পরীক্ষা। এই পরীক্ষাটাকে ক্র্যাক করবার জন্য 90-এ 50 তুই পেয়েছিস, পরে কালকে বলিস 60-70 পাবি, তুই তো বলে গেলি এখানে কালকে 60-70 পাবি, হ্যাঁ বলে গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছিস, টায়ার্ড হয়ে গেছিস, তাহলে পড়িসনি বললি কেন? হ্যাঁ, তাই ইউনিফর্ম সিভিল কোডটা কালকে রাত্রে করছিস, পরীক্ষাটা 1 সপ্তাহ আগে, পরীক্ষাটা 1 সপ্তাহ আগে আমি বলে দিয়েছিলাম, তাহলে সেটা তখন যদি রেডি করে থাকতিস, তাহলে কালকে রাত্রে ইউনিফর্ম সিভিল কোডটা রেডি করতে হতো না। এই যে বলেছিলাম 7 দিন নষ্ট করার পর, বুঝতে পারছিস? ইউনিফর্ম সিভিল কোড কাল রাত্রে কেন করছিস? আর পরের দিন হবে, কিন্তু তার 1 সপ্তাহ আগে থেকে বলে দিয়েছিলাম তো এটা পরীক্ষা আছে, তখন ওই 7 দিন গায়ে হাওয়া লাগিয়েছিস। তাহলে এই গায়ে হাওয়া লাগিয়ে যদি আসিস, আজকে বলছিস পড়িনি, গর্ব করে বলছিস আমি আর পড়িনি, পড়লে বিরাট করতাম, তাহলে এই পরীক্ষাগুলো নেওয়ার অর্থ কি হচ্ছে? পরীক্ষাগুলো নেওয়ার কোনো দরকার আছে আর? তাহলে পরীক্ষা নেওয়া বন্ধ করে দিই, কি রে? পরীক্ষার দিন এই তো অবস্থা দেখতে পাচ্ছি, সবাই স্কিপিং, হ্যাঁ? তবু তো সাহস করে তোরা লড়াইয়ের মাঠে নামছিস, বাকি তো সব স্কিপিং করছে। কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? আমি আগের পর এক কোশ্চেন নিয়ে যাচ্ছি। এই যে ও আজকেও বলছে 1 সপ্তাহ না পড়ে বা 1 দিন না পড়ে করতে পারি, এটাই ওর ড্যাম্প হচ্ছে। ও যদি এই পরীক্ষাটাকে ফাইনাল পরীক্ষার মতন ভাবে দিত যে আমার এটাই ফাইনাল পরীক্ষা, এই যে তোদের মধ্যে সিনসিয়ারিটি, সিরিয়াসনেস, ডেডিকেশন এবং সব থেকে বড় কথা ভয়টা নেই না, যে আমি পিছিয়ে পড়ছি, আমি হেরে যাচ্ছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে না, আমি নিজেকে ভালো জায়গায় তুলতে পারছি না, এই জায়গা থেকে যদি তোদের ফ্রাস্ট্রেশনটা কাজ করতো, তাহলে তোদের রেজাল্টটা ভালো। তোদের কোনো ফ্রাস্ট্রেশনই নেই। তোর কোনো ফ্রাস্ট্রেশন আছে যে আমি 56 পেলাম কেন, কেন আমি 80 করে পাচ্ছি না? সবাই তো এখানে এসেছিস একটা টার্গেট নিয়ে এবং টার্গেটটাকে ফুলফিল করতে। ডু ইউ বিলিভ দ্যাট আই ক্যান স্পুন ফিডিং? I can spoon feed all of you. Do you believe this? But ever been I have told you that I will spoon feed you? মানে এটা সম্ভব? অন্তত লোয়ার নার্সারিতেও সম্ভব নয়, যেখানে এখানে কি সম্ভব আমি স্পুন ফিড করতে পারি তোদের? বল। তাহলে তোদের আজকে এই 90-এর পরীক্ষায় তুই কত পেলি? এতদিন হয়ে 56, আর লাস্ট নাইট পড়তে পারিস তুই বলে দিলি, আর তুই বলছিস আমি তো পড়িনি স্যার। মানে ডু ইউ অল আর সিরিয়াস অ্যাবাউট দিস? তোরা একটু আমাকে বলবি তোরা সিরিয়াস? মানে এখনো কি সেই স্কুল কলেজ লাইফের মতন বকা ঝকা আমাকে করতে হবে? না মানে না হতে পারার কারণ কি শুনতে পারি একটু? না হতে পারার কারণ, চ্যাম্পিয়ন না হতে পারার কারণ কোনো এক্সকিউজ আর কাজ করছে না দিনের পর দিন। কি হচ্ছে? কোনো মেন্টাল ডিস্ট্রেস, বাড়িতে প্রবলেম, তাহলে সেটা তো নয়, জানি তো আমি ভালো করে। কি আলস্য, অলসতা, কুড়েমি, হ্যাঁ? প্রবলেম না বললে আমি ওষুধ দেবো কি করে? কি নিজে বুঝতে পারছিস না? মানে কি পড়া মনে রাখতে পারছিস না? তাহলে কি মানে কেন এটা এলো না কেন? হ্যাঁ রুটিন বানিয়েছিলি তো, আমার যেটা পাঠিয়েছিলি নিজে মেনটেন করছিস না। এইখানেই হচ্ছে সমস্যা। কালকেও আমি তোদের বলছিলাম তুই ডেইলি রুটিন বানিয়ে পাঠিয়েছিস, ওটা কি করতে? আমাকে ইমপ্রেস করতে।
বাদ পড়ে যাচ্ছে। কেন? মানে কি বাড়িতে সংসারের দায়িত্ব আছে? না না, রুটিন তুই বানিয়েছিস, সংসারের দায়িত্ব নেই, কোনো আয় উপায়ের টার্গেট নেই, কোনো রোজগার পাতি করার চিন্তা নেই, তাহলে বাড়ির খাচ্ছি, বাড়ির মানে কোনো কি আছে তোর? রোজগার করার চিন্তা থাকলে, সংসারের চিন্তা থাকলে, বাড়ির পারিপার্শ্বিক চিন্তা থাকলে আমি মেনে নিতাম, কিচ্ছুটা নেই। শুধু আমার কাজ সকাল থেকে ওটা খাওয়া আর পড়া। নিজের রুটিন বানিয়েছিস, তুই বানিয়েছিস, তোর আমি বানিয়ে দিয়েছি, সেটা মেনটেন করতে পারছিস না কেন? বল কেন? কি কারণ বল? তুই রুটিন বানিয়েছিস, কেন বানিয়েছিস? আমি আমার রুটিন বানাবার কথা আগে থেকে বলা হয়নি? বারবার বলা হয়েছে কিভাবে রুটিন বানাবার কথা, তাও বলা হয়েছে। সেকশন ধরে ধরে প্রতি সপ্তাহে কি অ্যাসেট লিস্ট আমার করার কথা। আজকে যে অ্যাসেট লিস্ট দেওয়ার কথা দুটোই নিয়ে আসেনি, আজকে দুজনের ওদের বলে দিলাম অ্যাসেট লিস্ট, এই উইকের অ্যাসেট রেডি করছিস তুই। আজকে কি বৃহস্পতিবার, নেক্সট বৃহস্পতিবারে এসে আমাকে একটা অ্যাসেট লিস্ট দিতে পারবি? সরি, আজকে বুধবার, নেক্সট বুধবারে এসে আমাকে একটা অ্যাসেট লিস্ট দিতে পারবি? আজকে থেকে আগামী বুধবারে যে আমি ছিলাম এখান থেকে এক সপ্তাহে আমার এটা অ্যাসেটস। অ্যাসেটস মানে আমি এত টাকা, আমি তো বলবো যে এক সপ্তাহে আমি কত টাকা রোজগার করেছি। তুই যতটা পড়বি মানে তোর ইচ্ছা মতন তুই পড়বি, তাহলে কি আগে আগে কি ফিক্স হবে? আগে ফিক্স হবে টার্গেট, যে এক সপ্তাহে আমি কত টাকা রোজগার করবো। তোরা আসলে টাকাটার পেছনে দৌড়স, যেটা টাকা দেবে সেটার পেছনে দৌড়স না। বুঝতে পারছি? তোরা টাকার পেছনে ছুটছিস সবাই, ভাবছিস টাকা টাকা টাকা। টাকা তোর পেছনে আসবে না, যেটা করলে টাকা তোর পেছনে ছুটবে তুই সেটাকে ভাবছিস কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে সব থেকে বড় মূর্খামি। আমি টাকার যে নমুনা দিচ্ছিস তোর চক 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 করছে। আমি যে বলছি যে এক সপ্তাহে আমি কত টাকা কামাবো, যে আমি এক সপ্তাহে পার ডে যদি আমি 4-5 হাজার টাকা করে কামাই, আমার 7 দিনে 40,000 কি 35,000 টাকা রোজগার হওয়া উচিত। তাহলে এই টাকাটার ভ্যালুয়েশন যখন আমার 35,000, সেই টাকাটাকে আমি অ্যাচিভ করবার জন্য লাস্টে গিয়ে 7 দিনের মাথায় 40 করলাম না 35 করলাম না 25 করলাম না 20 করলাম, আই শুড বি মানে কি বলবো, কম্পেয়ার করবো আমার টার্গেটের সঙ্গে কত কম ব্যালেন্স চলছে। এইভাবে তো আমরা সংসারটা চালাই, পৃথিবীটা চালাই, জীবনটা চালাই, কম বেশি হলে দৌড়াতে। তোদের এখন রোজগারটা কি? মানে সারাটা সপ্তাহে তোদের কাজ কি? মানে সারাটা সপ্তাহে জীবনটা কি? শুধু রিল দেখা, ফোন দেখা, আর ওই গান শোনা, আর ওই গল্প কুসুম ভাবা, আর ওই অলসতার মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়া। এক সপ্তাহে তোর টার্গেট কতটা সেটা ফিক্স করেছিস আগে, তারপরে সেটার পেছন দৌড়ে কতটা অ্যাচিভ করেছিস সেটাকে ক্যালকুলেশন করেছিস। তাহলে আমি যদি আজকে সংসারে রোজগার করতে গিয়ে দেখা যায় যে আমার 10,000 টাকা দরকার, আমি 2,000 টাকা রোজগার করে উঠতে পারলাম, আমার সংসারটা চলবে? চলবে না তো। তখন আমায় কি করতে হবে? হয় আমার পরিবার না খেতে পেয়ে মরবে, নয় আমার অর্ধেক ইএমআই কমিটমেন্ট আমি পেমেন্ট করতে পারবো না, পুরো ঝাঁঝরা হয়ে যাবে। তাহলে আমাকে সেই রোজগারটা করার জন্য পাগলের মতন দৌড়তে হবে, উইল বি ডেসপারেট। এইটা করতে হবে না কখন? যখন আমার রোজগার নিয়ে চিন্তা নেই, তাই তো? এবার তোরও যদি এই ইএমআই কে টার্গেট কে ফিক্স করে একটা জীবনের রোজগারের জায়গাকে অ্যাটেন্ড করতে হয়, সেই জায়গার জন্য তুই হয় নিজে রোজ ছোট, আর নয় নিজেকে সেই ক্যাপাবিলিটিতে নিয়ে যায় যেখানে ওই টাকাটা তোর পেছনে ছুটে চলে আসে। আমার যদি সংসার খরচা মাসে 60,000 টাকা হয়, আর আমার যদি যোগ্যতা না থাকে, আমাকে ওই টাকাটা যদি রোজগার করতে দৌড়তে হয় প্রতিদিন, তাহলে কি হবে? কম বেশি হবে। কিন্তু যখন আমি বসে থাকবো 60 কেন, আমার 1 লাখ 1.5 লাখ তো আমার পিছনে এমনি আসবে। আর 60-70 হাজার টাকা তো আমার পিছনে এমনি চলে আসবে। তো তখন কি আমাকে আর কোনোভাবে মানে টেনশন করতে হবে বা কোনো কিছু করতে হবে? তো তাহলে তুই আজকে কার পিছনে ছুটবি? তোর এখন টাস্ক কি? যতটা টাকার পেছনে মন দিয়ে ছুটিস, ততটা কি এর পেছনে মন দিয়ে ছুটিস, পড়াশোনার পেছনে ছুটিস? ভেবে দেখ তো সিরিয়াসলি। না তো। কেন? তোদের কাছে পড়াশোনাটার ভ্যালুয়েশন নেই, তোদের কাছে ভ্যালুয়েশনটা হচ্ছে টাকাটা। কিন্তু তুই ভাবছিস আমি এত পড়লাম, স্যার ল পাস করলাম, কি ঘন্টা হলো, টাকা এলো? এটাই তো ভাবছিস।
টাকা রোজগার করার জন্য আগে ফ্যাক্টরি করতে হয়, তারপরে ব্যবসা করতে হয়, তারপরে মার্কেটিং করতে হয়, তারপরে সেলস করতে হয়, তারপরে প্রোডাকশন করতে হয়, তবে গিয়ে তার টাকা আসে। যদি একটা টাকা তো চাকরি করে আসে না, টাকা কোনো না কোনো জায়গায় কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখান থেকে টাকাটা ঘুরে ঘুরে তোর কাছে আসছে, তুই তার একটা পার্ট। কিন্তু যদি আমি একটা ব্যবসার কথা বলি, সেখানে কি হচ্ছে, ব্যবসায় কি হচ্ছে, প্রথমে প্রোডাকশন হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ইউনিট হচ্ছে, মার্কেটিং হচ্ছে, সেলস হচ্ছে, তারপরে বিক্রি, প্রফিট, লজিস্টিক্স সব নিয়ে দিনের শেষে টাকাটা রোজগার হচ্ছে। তাহলে তোর এই লয়ের ডিগ্রিটা হচ্ছে ওই ফ্যাক্টরির বাকি পোর্শন গুলোর হাফ ডান, মানে প্রোডাকশন অবধি। মার্কেটিংটা কে করবে, সেলসটা কে করবে? তুই ভাবি আমি ম্যানুফ্যাকচারিং করে দিয়েছি, আমার তো প্রোডাকশন হয়ে গেছে, এবার লোক এসে কিনে নিয়ে চলে যাবে, মানে তোকে তুলে নিয়ে গিয়ে পয়সা দিয়ে দেবে। আমি যদি আজকে 10,00,000 বা কোনো একটা কিছু লাড্ডু বিক্রি করতে থাকি, আমি লাড্ডুটা ঘরে বানিয়ে দিলাম আর লোকে কিনে নিয়ে যাবে না, তার জন্য আবার প্রমোশন মার্কেটিং করে সেটাকে আবার লোককে খাইয়ে বেচে লোকের থেকে পকেট থেকে টাকা বার করতে হবে। কোনটা ঠিক আছে? তাহলে তুই কি ভাবছিস তুই ল গ্রাজুয়েট হয়ে গেছিস মানে বাস এবার তোকে পয়সা দিতে হবে, সিস্টেম থেকে তোকে পয়সা ফান্ডিং করতে হবে, বা তোর কাছে পয়সা ছুটে ছুটে আসবে? কারণ তুই সবে লাড্ডু বানিয়েছিস, ওই লাড্ডুটাকে বেচবে কে? মানে তুই নিজেকে বেচবি কি করে, তোর জ্ঞানটাকে বেচবি কি করে? কম্পিটিশনের বাজারে তো বেচতে হবে। মনে কর একই সঙ্গে হলদিরামের লাড্ডু, এল লাড্ডু, গোল লাড্ডু, তাল লাড্ডু, দর্শনের লাড্ডু রয়েছে, সেই লাড্ডুর জায়গা থেকে তোর লাড্ডুটাকে বিক্রি করতে গেলে তোর মার্কেটিংটা কি, তোর অ্যাডভার্টাইজমেন্টটা কি? পরীক্ষার খাতা। একটা লোক যখন প্রচার করে সে চেষ্টা করছে কে এতে ওতে তাতে কোথায় কিভাবে মার্কেটিং করে সে সেটাকে বেচবে, তাই তো? তোর প্রোডাকশন হয়েছে বিএ এলএলবি ডিগ্রি, এবার এটাকে বেচবি কি করে যে লোকে পয়সা দেবে? কোয়ালিটি, লাড্ডু হয়েছে কোয়ালিটি ভালো করতে হবে, কোয়ালিটি ভালো করতে গেলে তোর কোয়ালিটি ভালো করতে গেলে কি করতে হবে? লাড্ডুতে ঘি মশলা ভালো দিলে তো হবে না, তোরটা লাড্ডু নয়, তাহলে তোর ওইটা করলে তবে বিক্রি হবে। তুই সেটা করছিস না, পয়সার চিন্তা করছিস, তুই মার্কেটিং করবার জন্য অ্যাটেন্টিভ হচ্ছিস না, প্রোডাকশন কস্ট নিয়ে ভাবছিস না, তুই ভাবছিস জুডিশিয়ালের পড়া ঘন্টা, জুডিশিয়ালের পড়ে কি হবে, ওদেরকে টাকা আসবে। তাহলে আমি যদি লাড্ডুর ফ্যাক্টরি করে আমার সংসার চালাবো ভাবি, আর আমি যদি লাড্ডু ধর বেসন কিনে কি হবে, ধর ভালো ঘি দিয়ে কি হবে, ধর কর্মচারী থেকে কি হবে, ও কাঁচামাল বেচে দেবো, ও প্রোডাকশন হলেই বিক্রি হয়ে যাবে, এই অ্যাটিটিউডে আমি সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবো, হবে না তো? তুই সাকসেসফুল জাজ হয়ে যাবি কি করে? তোরটাও তো তাই একই ফর্মুলায় চলছে বস। ঠিক বলছি না ভুল বলছি? তুই ভাবছিস জাজের পড়া 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে হবে। ব্যবসার যখন শুরুয়াত করবি, তুই রোজগার করবি কি করে করবি? তোর কি মনে হয় পৃথিবীতে যারা রোজগার করছে সবার হাতে এসে টাকা উজ্জে পড়েছে? যারা রোজগার করছে, যারা ভোগ করছে তাদের কথা না। এবার তুই যদি নিজেকে দুর্ভাগ্যবান ভাবিস তাহলে ঠিক আছে ভাই, যে আমার বাবা অমুক কোটিপতি নয় যে আমাকে মাস গেলে 10 লাখ টাকা করে আমার হাতে সোর্স অফ ইনকাম ছেড়ে দিচ্ছে, আমাকে কিছু করতে হচ্ছে না। তুই সেরকম জীবন যদি চাস তাহলে আমি কিছু হেল্প করতে পারবো না। কিন্তু যদি তুই চাস তোর ছেলের হাতে 10 লাখ টাকা করে ছেড়ে দিবি, কি বললাম বোঝাতে পারছিস ব্যাপারটা? তুই কোনটা চাইছিস, যে আমার হাতে আমার বাবা 10 লাখ টাকা করে ছেড়ে দেবে, না আমি আমার ছেলের হাতে 10 লাখ টাকা করে ছেড়ে দেবো? কোনটা চাইছিস সেটা তোর ডিসিশন। তুই যদি ওইটা চাস তাহলে আমি হেল্প করতে পারবো না। তোর যদি মনে হয় তোকে টাকা ভরিয়ে দেবে কেউ একটা শক্তি থেকে বা কোনো একটা সোর্স থেকে বা অন্য কেউ থার্ড পার্টি, আমি কিছু। আর আমি বলবো যে হ্যাঁ, তুই যদি নিজে ওয়েলথ ক্রিয়েটার হতে চাস তাহলে আমি তোকে ওয়েলথ ক্রিয়েটার বানিয়ে দিতে পারি। তোর ওয়েলথ ক্রিয়েটার হওয়ার জন্য তুই কি করছিস ভাস্বতী? দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এটা মনে কর, কিছু মনে করিস না, তোদের বাড়ির যারা সোর্স মানে রোজগারের মানুষ রোজগার করে, তারা তোর মতন জীবনটা কাটাচ্ছে কি? কাটি রোজগার হয়ে যাচ্ছে? কি না জানি আমরা, সবটুকুই জানি। তার মানে তোরা কতটা ওয়ার্থলেস, কতটা অপদার্থ, কতটা ইউজলেস, আর কতটা অর্বাচীন ভাব, সবটা বুঝিস, সবটা জানিস, কিন্তু আগুন নেই। আসলে তোদের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই, আসলে তোদের মধ্যে কোনো বার্ডেন নেই, তোদের মধ্যে কোনো লড়াই করার, নিজেকে এই লেভেল থেকে পার করে নিয়ে যাওয়ার কোনো একটা আগাড় নেই। আজকে যারা চাগারটা অনুভব করছে তারাই লড়ছে যে আমি এইটা নই, আমার এই লাইফটা হতে পারে না, বা আমার এই 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 লাইফস্টাইলটা আমার না। যেটা আমি বললাম, কি নিয়ে কথা শুরু করেছি, যে আমি আসছি আমার পাশ দিয়ে টয়োটা গাড়িতে করে
একটা তোদের বয়সী মেয়ে জাজ হয়ে ঢুকছে আলিপুর কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, আর সেখানে তোদের বয়সী হাজারে হাজারে কোর্ট করে বাস থেকে নামছে, নয় বাইকে করে ঢুকছে, নয় হেঁটে ঢুকছে, নয় এমনি সুতলা খাইয়ে ঢুকছে, কি করতে? ওকালতি করতে। আর তোদের বয়সী একজন সে টয়োটা ইসি করে করে ঢুকে যাচ্ছে, ফরচুনারের ভার্সন যেটা, সেই ভার্সনে করে সে ঢুকে যাচ্ছে কোর্টে, তোদের বয়সী। আর তোদের বয়সী বাকিরা হেঁটে যাচ্ছে কোর্টের দরজা দিয়ে, বাস থেকে নেবে, আর নইলে ওই কি বলে ওই বাইকে করে ঢুকছে। কেন? ডিফারেন্সটা কোথায়? কারণ ও ওই সময়টায় ভালো লাড্ডু বানিয়েছে। 2 বছরে যা করেছে তার কোয়ালিটি এখন ব্র্যান্ডিংয়ে যেমন হয়ে গেছে, গুগলে বা সে শুধু বেচছে, খদ্দের দাঁড়িয়ে আছে কিনবে। আর তোরা পচা লাড্ডু বেচছিস, বিক্রি হচ্ছে না, সারাটা জীবন ধরে ধরে ঘুরছিস, পচা লাড্ডু বেচবি। আমার রাইট আর রং? যদি তোর লাড্ডু এখন ওই করলাম, যা হোক করলাম, পচা ঘি দিয়ে করলাম, কিনলে কেন না কিনলে না কেন, অত খাটতে পারবো না, অত ভাবতে পারবো না, করে একটা লাড্ডু বানালি, সেই লাড্ডু বিক্রি যাবে না, ধরে ধরে ঘুরবি। আর যদি নিজের লাড্ডুটাকে ওই লেভেলের লাড্ডু করে নিস যেটা ব্র্যান্ডেড, সারা জীবন কি করবি? বসে বসে শুধু বেচবি আর টাকা খুঁজবি, তাই তো? তোরা তাহলে করছিসটা কেন? এখন তোদের কি কারণ? আমি বলি অলসতা। হ্যাঁ, তোদের একমাত্র অপদার্থতাটা হচ্ছে তোদের অলসতা। তোরা কুড়ে, বড্ড কুড়ে। আর তোদের কি বলতো, কোনো টার্গেটই নেই, কোনো কাউকে বহন করার দায়বদ্ধতা নেই, তাই না রে? কি রে, দায়বদ্ধতা আছে তোদের? আজকে তুই বলছিস তো তোর বাড়িতে যে রোজগার করে সে তোর থেকে বেশি খাটে, তা সে রোজগার করছে কত টাকা? মনে কর মাসে সে 1,00,000 টাকা কি 60,000 টাকা রোজগার করছে, তাই তো? তা তোকেও তো ওই টাকাটা রোজগার করতে হবে, তুই সেই পরিমাণ খাটছিস। আর সব থেকে বড় কথা, এই পরীক্ষায় একবার খেটে ওপারে চলে গেলে আর রোজ খাটতে হয় না। তাহলে ভেবে দেখ, 30 বছরের খাটনিটা আমি একবার খাটবো যে ওই পারে চলে যাব, তাহলে সেই খাটনিটা কিরম খাটনি? এটাও একটা বড় যুক্তির কথা যে 30 বছর ধরে আমাদের যারা আমরা প্রফেশনাল রোজগার করছি, তারা হচ্ছে প্রতি মাসে খাটছি তবে পয়সা পাচ্ছি, প্রতি মাসে খাটছি তবে পয়সা পাচ্ছি। আর এ এমন একটা, একবার খেটে যদি ওপারে চলে গেছি আর আমাদের জিন্দেগিতে খাটনির দরকার নেই। আমার রাইট আর রং? ঠিক। তাহলে 30 বছর আয়েস করে খাবো, তার জন্য একবার ওপারে যাব, সেই ওপারে যাওয়ার পরিশ্রমটা কি এতই অলসতা দিয়ে এতই হয়ে যাবে? জ্বলে উঠবি কবে? তোরা জ্বলে উঠবি কবে? ফায়ার ব্র্যান্ড হবি কবে? তোদের জীবনে মানে তোদের অলসতা, তোদের কি বলতো, আমি ওই কালকে বলছিলাম না, হোস্টেলের মধ্যে রেখে আর দুবেলা চাপকে চাপকে পড়াতে হয়তো আমি কবে পাবো। তোদের যা কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি, মানে তোদের কোয়ালিটি বলতে গেলে তোদের ইন্টারনাল কোয়ালিটিটা বড্ড বাড়িয়ে হয়ে গেছে। ইন্টারনাল কোয়ালিটি মানে কি? তোরা প্রথমত হচ্ছে অলস, কুঁড়ে, দ্বিতীয় হচ্ছে তোদের মধ্যে কোনো চাহিদা নেই, তৃতীয় হচ্ছে তোদের মধ্যে বড় হওয়ার কোনো প্যাশন নেই, এবং সব থেকে বড় কথা তোরা ভয় পাস না, ব্যর্থতাকে ভয় পাস না, না হলে কি হবে তার একটা যে আতঙ্ক কাজ করে জীবনে সেটা নেই, এবং না হতে পারলে জীবনটা কি হবে সেই 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 ট্রমা ফিয়ারটা নেই। আমি যেটা বললাম যে আজকে যদি আমি 60,000 টাকা 1,00,000 টাকা মাসে রোজগার করতে না পারি, কি হবে? কি হবে রে? আমার পরিবার ভেসে যাবে। তোদের এরকম পরিবার ভেসে যাওয়ার কোনো কমিটমেন্ট আছে যে তুই জাজ না হতে পারলে তোর পরিবার ভেসে যাবে? আছে? নেই। ওই জন্য তোদের খাটনি নেই। কিন্তু আমাদের আছে। 1,00,000 টাকা মাসে রোজগার না করতে পারলে আমার পরিবার ভেসে যাবে, ইএমআই দিতে পারবো না, ওটা পারবো না, সেটা পারবো না, এটা পারবো না, হাজার রকম খরচা আমরা মিট করতে পারবো না। তার জন্য কি আমাদেরকেও বলে দিচ্ছে প্রতিনিয়ত, এই যে তোরা কি করবি আমি রেডি করে পাঠাচ্ছি। কেন? কারণ ওই ফিয়ার অফ সাইকোসিস আমার রয়েছে। আমার কোয়ালিটি, আমার ব্র্যান্ড, আমার সাকসেস, আমার স্টুডেন্ট এ বা কি বলে সাকসেস রেস্ট, এগুলো আমাকে ঠিক রাখতে হবে, তাই তো? তো আমাকে সেটা তাড়া করে যদি এত খাটায়, তোদের কিছু খাটাচ্ছে না কেন? তাহলে পরের পরীক্ষা থেকে 70% 80% যদি না পাস কি হবে এটাও বলে যা। শুধু ভুল হবে না, কমিটমেন্ট নয়। বল সবার সামনে এখানে দাঁড়িয়ে কান ধরে অনুমোদ করবো, এই তো না। পানিশমেন্ট যদি না থাকে, আমি যদি আমার ইএমআই না দিতে পারি, কালকে ব্যাংকের চিঠি, উকিলের চিঠি চলে আসবে, হ্যাঁ কি না রে? আমার গাড়িটা তুলে নিয়ে চলে যাবে, হ্যাঁ কি না রে? হ্যাঁ, তা তুই যদি না পারিস কি হবে? ও কিচ্ছু হবে না। বলে দিলাম স্যারকে ডায়লগ দিয়ে হ্যাপি করে দেবার, এখন বলে দেবে স্যার আর হবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু না হলে স্যার ওই নিজের গায়ে নিজের চাবুক মারবো,
বা আমি নিজের গায়ে নিজে ওই ওই হয় না কি লাভ অ্যাফেয়ার্স সব ওই সব ছাকা টাকা দেয়, ব্লেড দিয়ে কাটে, কেন? ওই ডেসপারেটনেস চলে আসে। কিন্তু পড়া না পারলে আমরা কি করব সেটা কিন্তু কেউ কখনো ডিসাইড করি না। ঠিক বলছি না ভুল বলছি রে? তাহলে বল, তুই যদি আগের দিনের পরীক্ষায় আমি কোশ্চেন করবো 90 এর মধ্যে 80% মানে হচ্ছে 72, যদি না পাস কি করবি? এখানে এসে সবার সামনে পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে 10টা কান্দার অভ্যাস খাবি তো? বল, এ নিতে পারলি না তো, তা কি করবি? তাহলে এখানে আসবি, আগে হাতে 10 বার স্কেল দিয়ে মারবো, সেই বাচ্চাবেলা নার্সারির মতন, সেটা মেনে নিবি? কি করবি বল? পড়া না পারলে হোয়াট? আরে মার খেয়ে জানো তুই মার খাজিরা হয়ে গেছিস, মার খেয়ে গিয়ে মার খাওয়াটা সহ্য করে নিয়েছিস, ওটা হবে না। ইগোতে হাট করতে হবে, যেটা তোকে তাকিয়ে দেবে, যেটা তোকে তোর ফেল করার ভয়তে তুই পড়িস তো, স্কুলে লাইফে পড়েছিস তো, am I right or wrong? ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কুল লাইফে পড়াকে ভালোবেসে পড়েছে না ফেল করার ভয় পড়েছে? লজ্জা, সেই লজ্জার ভয়টা চলে গেছে তোদের জীবনে, কারণ এখন তোদের কে জুডিশিয়াল, কে পরীক্ষা পাস ফেল, কে কেউ কিছু বলার নেই, তোদের জীবনে আর কিছু লজ্জা দেবার নেই। রাইট অর রং? স্কুল লাইফে যা পড়েছিলি সেটাও নেই, কারণ আমি জুডিশিয়াল দিচ্ছি, আমি পরীক্ষা দিচ্ছি, আমি পাস করবো না ফেল করবো, এগুলো বললে বলা কেউ নেই। এই ভয়টা চলে গেছে, যার জন্য পড়ার তাগিদটা চলে গেছে। তাহলে তুই বল, তোর ভয়টা কি হবে? তুই ভয় ছাড়া ভালোবেসে তো পড়ছিস না ভাই, প্রমাণ হয়ে গেল। 2 সপ্তাহ 3 মাস প্রমাণ হয়ে যাচ্ছে ভালোবেসে কেউ পড়নেওয়ালা নেই। তাহলে ভয়টা কি হবে? লজ্জাটা কি হবে? কোনটা তোকে বুস্ট আপ করবে আমাকে প্লিজ বলবি? ওকে কোনটা বুস্ট আপ করবে যে স্যার এইটা করে দিন, আমি রকেটের মতন করবো? কি মানে তুই প্রত্যেকদিন পড়বি, তোকে 2000 5000 2000 5000 10000 15000 করে দিতে হবে? তাহলে কি পার ডে 1 ঘন্টা করে পড়ে উঠবি, 500 টাকা করে নোট দেবো? তাহলে কি কি তোকে বুস্ট আপ করবে বল? চাবু, লজ্জা, ফিয়ার, একটা কিছু তো বুস্ট আপ থাকবে রে ভাই, থাকবি না? সেটা কি আমাকে বল। ম্যাডাম এসে গেছে, আমি বেরোবো, বল তাড়াতাড়ি। বুস্ট আপটা কি থাকবে তোরটা বল? কি বুস্ট আপ কি থাকবে? পড়া না পারলে আগের পরীক্ষায় 90-এ যদি আমি 72-এর নিচে পাই, এইটা করবেন স্যার, বল কি করবো? গার্জেন কল করবো? কি লাভ আছে? তাদের কোনো লাভ হবে? বাবাকে ভালো নয়, আমার বাবা অনেকদিন হয়ে গেছে, এবার তোদের বুঝতে পেরেছি আমাকে সেই ছড়ি হাতেই ধরতে হবে। আমার কাছে পরিষ্কার কথা 90-72 টার্গেট, পাবো কি পাবো না, না পেলে কি হবে বল? এখানে এই বুড়ো বয়সে কান ধরে দাঁড় করিয়ে দেবো না? কান ধরে অপছন্দ করিস, কান ধরে দাঁড়াবি? কি রে তোর কি হবে? বুঝতে হবে লাভলি বল? কান ধরে দাঁড় করাবো? বাকি ধরে কান ধরে আমি দাঁড় করিয়ে দেবো কিন্তু ভাই, কারণ তোদের যদি মানে ডিজেল ইঞ্জিন না জাগে তাহলে আমিও হাল ছেড়ে দেবো নাকি? তাহলে পরীক্ষায় যখন মনে হবে যে আমার পার্সেন্টেজ অফ সাকসেস কত, কি হবে? কি বললাম বোঝাতে পারছি তোদের কথাটা? অন্যায্য বলছি আমি কিছু? আমার পার্সেন্টেজটাও তো সাকসেসের গোল হয়ে যাবে রে। তা 90-72 চেয়েছি কি খুব বেশি চেয়েছি? আর 90-72 কি খুব বেশি চেয়েছি? তাহলে আগের সপ্তাহে যারা পরীক্ষা দিতে আসবি না, আমাকে বলে দিবি যে আমি পরীক্ষা দেবো না, তুই বলে দিবি আমি পরীক্ষা দেবো না, আমিও প্রশ্ন করবো না। কিন্তু যদি পরীক্ষা দিস, আমি প্রশ্ন করি, শুনে রাখ, 72-এর নিচে যে পাবি, আমি কিন্তু এখানে কান ধরে দাঁড় পাবো। তাতে পরীক্ষা দিতে না আসলে না আসবি, যেন বাকিরা আসছে না, পরীক্ষা দিচ্ছে না, ভয় পালিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, সেরকম ভয় পালিয়ে যা, পরীক্ষা দিতে হবে না, কেটে পড়, আমার কোনো নেই। পরীক্ষা দিলে 72 পেতে হবে, আর যদি না পাস আমি কিন্তু কান ধরে দাঁড় করাবো নেক্সট উইক। এটা আমার মাইন্ডে রাখবি, বুঝতে পারলাম? এগ্রি ভাস্বতী? এগ্রি হ্যাঁ কি না? তাহলে এইভাবে চলতে থাকবে কি না? ভালো হবে কথা নয়, 72 হবে নয় হবে না, না হলে কি হবে? জুডিশিয়াল পরীক্ষা যদি আমার ভালো না হয় কি হবে? চাকরি হবে না, আমার জাজশিপ হওয়ার স্বপ্ন ভেঙে যাবে, আমার সফলতা আসবে না, কিছু তো একটা ব্যর্থতা হবে। তাহলে এখানে যে প্রত্যেক সপ্তাহে আমি পরীক্ষা নিচ্ছি, সেটা যদি সফল না হয় তাহলে তার কি হবে? নাকি এরকম ভাবে ছেলে খেলা হতেই থাকবে? বল, তোরা চাইছিস এরকম ছেলে খেলা করতে থাকবো আমি? তাহলে প্রেশারটা কি থাকবে? পরীক্ষার প্রেশারটা কি থাকবে বল?
আজকে ক্লাস করে যাওয়ার সময় আমায় বলে যাবি, যদি না যাস নেক্সট উইক থেকে আমিও পরীক্ষা নেওয়া বন্ধ করে দেবো। পরীক্ষা যখন নেবো এবারে আমার যদি মার্কস না হয় ফার্স্ট ফেলের একটা ব্যাপার আসবে, এবং সেই ফার্স্ট ফেলে কি হবে সেটা বলো। আর যদি বলো যে ছেলেখেলা করবে, আমিও ছেলেখেলা করবো, কোশ্চেন দিয়ে দেবো, অ্যান্সার কি দিয়ে দেবো, উন্নতি হবে না। ঠিক বলছি না ভুল বলছি? প্রেশার না থাকলে, বুস্টার না থাকলে উন্নতি হবে না। আর যদি চাও যে আমি উন্নতি করানোর জন্য তোমাদের পেছনে লাগি, তাহলে আমাকে কিন্তু এই পানিশমেন্ট দিতে হবে। যদি না করো কাম ধরে দাঁড়াবে। আর যদি মনে করো না ওসব কিছু করবো না, তাহলে অ্যাজ ইউ উইশ, এসো যাও, হই হল্লা করো, পরীক্ষার পর পরীক্ষা চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বল? এখনো তোদের ধরার আমার দরকার আছে কি নেই বল? পরীক্ষা পরের পর চলে যাবে। আমি যদি টার্গেট 72 না তুলতে পারি, আমার যদি ভয় না কাজ করে, ফিয়ার সাইকোসিস যদি কাজ করতো, তুই এক সপ্তাহ না পড়ে বসে থাকতে পারতিস? কান ধরে দাঁড়ানোর ভয়টা যদি থাকতো, তুই আগের সপ্তাহে এক সপ্তাহ ফাঁকি মারতে পারতিস বল? সত্যি করে পারতিস না? মেরেছিস কেন? ফিয়ার সাইকোসিসটা নেই। আমার রাইট? কি রে ভাস্বতী? ফেল করার ভয়টাই তো পড়েছিস সারাটা জীবন, হ্যাঁ কি না? না পড়া ভালোবেসে পড়েছিস? পড়া ভালোবেসে কেউ আমরা পড়িনি, এটা মানতে হবে। একটা কোনো ভয় থেকেই পড়েছি। তাহলে সেই ভয়টা আবার আমাদের দিতে হবে না? হবে না ভাস্বতী? হবে তো? আগের সপ্তাহে পরীক্ষায় যদি আসিস 72-এর নিচে যদি পান, আমি কাম ধরতাম। রাজি? দেখো কেউ বলে না রাজি। এই পরীক্ষায় আসবে না, হল খালি হয়ে যাবে। ফাঁকা। না করিস নি, কারণ এতদিন কোনো পানিশমেন্ট ছিল না। এবার থেকে তো হবে, এবার থেকে কিন্তু হবে। হ্যাঁ, এবার পরীক্ষা না পারলে কিন্তু আমি কাম ধরে দাঁড়া করাবো। ঠিক আছে? বাই।